হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আপনি স্যার? কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। আমার সাথে তো মনে হয় আপনাদের পরিচিত নাই নাকি? পরিচিত আছে নাকি? চিনেন নাকি না আমার? না স্যার, স্যার, নতুন না দেখতেছি স্যার। স্যার। আচ্ছা, যাই হোক, আজকে পরিচিত আমার ভালো হবে। আপনাদের আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি হচ্ছে নিয়ামুল কবির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে নিয়ামুল কবির, আপনাদের বিজ্ঞান বিষয়টা পড়াবো। আর আপনারা জানেন যে আজকের লেকচারে কিছু সিলেবাস আলোচনা আছে। সো আমার কি সিলেবাস আলোচনা করা লাগবে না, কি আপনারা সিলেবাস জানেন? কি স্যার বলেন করে বলুন? দেন স্যার, ভালো হয়। জানি না স্যার। আচ্ছা, এখন এখানে কাহিনী হচ্ছে যে সিলেবাস আলোচনা বলতে আমরা যেটা বুঝি যে টোটাল আমরা যেটা বলি যে বিজ্ঞান। দেখেন, আমি আপনাদেরকে এক কাজ করি, সেটা হচ্ছে আপনারা আমাদের একটা, আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ। ধোয়া বেরোতে পারবে না। আচ্ছা, তো আমরা দেখি সিলেবাস আলোচনা। দেখেন, আমরা একটা কোর্স প্ল্যান আপনাদের সামনে দিয়ে দিছি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আহ, আপনাদেরকে আমি টাইম ম্যানেজমেন্টটা শিখাই দিই, তার সাথে সাথে মানে সিলেবাস আলোচনা হয়ে যাবে। আর সাথে সাথে আমরা টাইম ম্যানেজমেন্টও শিখবো যে কিভাবে আমরা পড়বো। বিশ্বাস করেন, আপনি যদি তাড়াতাড়ি ক্যাডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সিস্টেম মেনটেন করতে হবে। আপনারা অবশ্যই জানেন যে বিসিএস একটা সাগর, আর এই সাগরের ভিতরে আপনাকে ছেড়ে দিলে সেখান থেকে উঠে আসা টাফ। তবে আপনি যদি কিছু সিস্টেম অবলম্বন করেন তাহলে দ্রুতই উঠে আসতে পারবেন। তো আমি আশা করি হয়তো আমার পরামর্শটা আপনাদেরকে হেল্প করবে হয়তো। তো একটু দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে টোটাল আমরা যেটাকে বলি বিজ্ঞান, আমরা বলি বিজ্ঞান। দেখেন, এই বিজ্ঞান বিষয়ে আমরা জানি যে টোটাল 30 মার্ক। আপনারা জানেন কিনা বিজ্ঞানের টোটাল 30 মার্ক। তার ভিতরে একটা পার্ট আছে আইসিটি। এই আইসিটিতে থাকে 15 মার্ক। আরেকটা বিষয় আছে আমরা যেটাকে বলি ডিএস, ডেইলি সায়েন্স অথবা জিএস। মানে কেউ লেখে ডিএস, কেউ লেখে জিএস। তো ডিএস মানে ডেইলি সায়েন্স আর জিএস মানে ডেইলি সায়েন্স, এই জেনারেল সায়েন্স। তাহলে আইসিটিতে যদি 15 মার্ক হয় তাহলে বাকি ডিএস বা জিএস এ 15 মার্ক। আচ্ছা, এবার আপনারা বলেন এই 30 মার্কের, আপনারা আমাকে উত্তর করবেন, এই 30 মার্কের ভিতরে আপনি টোটাল বিসিএস এ যা পড়ালেখা করবেন তা থেকে আপনাকে বিজ্ঞানে ধরলাম, আমি ধরলাম যে সম্পূর্ণ বিসিএস এ আপনি 1 ঘন্টা দিবেন বিজ্ঞানের পিছনে, মানে টোটাল বিসিএস এ জাস্ট ধরেন 1 ঘন্টা, 1 আওয়ার। 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট। প্লিজ আমার সাথে একটু কথা বলবেন। এই 60 মিনিট যদি বিজ্ঞান পড়েন তাহলে আমাকে বলেন তো আইসিটিতে কত মিনিট পায় 30 নাম্বার মিনিট। অনুসারে? 30 মিনিট। 30 মিনিট। স্যার
100% আইসিটিতে পাবে 30 মিনিট, কারণ আপনার এখন কিন্তু আর আবেগের জায়গা নাই যে আপনি যেটা ভালো পারবেন সেটা পড়বেন। আমার রিকোয়েস্ট, এখন বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে নাম্বার কোনটাতে বেশি, আপনার কিন্তু সেটা উত্তর করা লাগবে। সো আইসিটিতে যদি 15 মিনিট যায়, এই 30 মিনিট যায়, বাকি 30 মিনিট থাকবে জিএস অথবা ডিএস এ। জি স্যার। এখন আমরা করি কি, বিশ্বাস করেন আপনারা কেউ আমাকে বলতে পারবেন না যে, সাহস করে বলতে পারবেন না যে আমরা যে টাইম পড়ি তার 50% টাইম আইসিটিতে দেই। এটা আমি বিশ্বাস করি না, কারণ আমরা যা করি আইসিটি ভাবি যে মনে হয় সহজ, এই জন্য আমরা করি কি, পরীক্ষার দিন যাওয়ার আগে শুধুমাত্র আমরা কোশ্চেন গুলো দেখে চলে যাই, আর যাই দেখি যে আইসিটি কঠিন, তারপরে আমরা বলি যে আইসিটি কোশ্চেন অনেক কঠিন আসছে। আসলে আইসিটি তো আমরা পড়ি না। এবার আপনি বলেন, আইসিটি যদি আপনি না পড়েন তাহলে বলেন তো আপনার কাছে কঠিন লাগবে কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার, অবশ্যই কঠিন লাগে। এখন আমাকে বলেন, আপনি যে পড়ালেখা করবেন বিসিএস এ, তার বিজ্ঞান পড়তে গেলে তার 50% টাইম আজকে থেকে আইসিটি কে দিবেন, বাকি 50% টাইম আপনি বিজ্ঞানের পিছনে দিবেন। এ দেখেন, আইসিটির মজা হচ্ছে আইসিটিতে কোনো পার্ট নাই, কিন্তু বিজ্ঞানের এই ডিএস বা জিএস বলি, এর আবার 3টা পার্ট আছে। দেখেন, একটা পার্ট হচ্ছে পদার্থ, একটা পার্ট হচ্ছে রসায়ন, আরেকটা পার্ট হচ্ছে জীববিজ্ঞান। এবার দেখেন, আইসিটিতে মজা হচ্ছে আপনি একটা বিষয় পড়লেই 15 মার্কের একটা দাবিদার, কিন্তু এইটা পড়লে আবার আপনাকে পদার্থ জানতে হবে, রসায়ন জানতে হবে, জীববিজ্ঞান জানতে হবে। এখানে জীববিজ্ঞানে আছে 7 থেকে 8 মার্ক। আচ্ছা বলেন, জীববিজ্ঞান যদি 7 থেকে 8 মার্ক আসে, তাহলে 30 মিনিটের ভিতরে জীববিজ্ঞান কয় মিনিট পায় বলেন তো? 10 মিনিট। অবশ্যই 15 মিনিট পাবে। 30 মিনিটের ভিতরে জি স্যার। 50% 15 মিনিট পাবে। আমরা যেটা করি, জীববিজ্ঞানের ওয়ার্ড গুলো কঠিন, মনে রাখা একটু টাফ, যার কারণে জীববিজ্ঞান আমরা একটু কম পড়ি। আপনারা অস্বীকার করবেন না, যারা জুওলজি বোটানিতে অনার্স করছেন তারা ছাড়া অন্যরা জীববিজ্ঞান পড়তেই বেশি ভয় পায়। ওই যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কোষ পোষ এদিক সেদিক আছে, যার কারণে অনেকেই জীববিজ্ঞান ভয়ই পায়। আপনারা বলেন, আইসিটি পড়লেন না সহজ বলে, জীববিজ্ঞান পড়লেন না কঠিন বলে, এবার দেখেন তো আপনি বিজ্ঞানে আপনার নাম্বার চলে গেল, নাম্বার কই পাইলেন আপনি? 15 আর যদি 8 চলে যায়, 7 চলে যায়, আপনি তো এটা আননোন থেকে গেল। এবার আপনি পদার্থতে আসে 4-5 মার্ক, আর রসায়নে আসে 2-3 মার্ক। এবার বলেন, পদার্থতে অবশ্যই তাহলে 10 মিনিট দিতে হবে, আর রসায়নে আপনাকে 5 মিনিট। কেউ মাইন্ড করেন না, আমরা যখন ক্লাস নেই, সে ধরেন রসায়নে অনার্স করছেন, ভাই আপনি রসায়নে অনার্স মাস্টার্স করছেন, আপনার থেকে রসায়ন যদি কেউ বেশি পারে তাহলে বুঝে নিতে হবে আপনার অনার্সের ভিতরে কোথাও কোনো ঝামেলা আছে, বা মাস্টার্সে কোথাও কোনো ঝামেলা আছে, কারণ আপনার থেকে কেমিস্ট্রি কেউ বেশি বোঝার কথা না, কারণ আপনি এর উপরে মাস্টার ডিগ্রি করে ফেলছেন, মাস্টার হয়ে গেছেন, মানে মাস্টার ডিগ্রি করে ফেলছেন। সো আমি স্যার, 1 মিনিট, আমি আপনাদেরকে 1 মিনিট আপনার কথা শুনতেছি, আমি 1 মিনিট, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে রসায়ন জানেন সে ধরেন সব কোশ্চেনের উত্তর পারেন, কিন্তু আপনার সর্বোচ্চ বিসিএস এ আপনার নাম্বার হচ্ছে 2 থেকে 3 আউট অফ 30। তার মানে আপনি কিন্তু এক বিষয় পণ্ডিত হলে আমার মতো বকবক করতে পারবেন, মাস্টার হতে পারবেন, বাট বিসিএস কিন্তু পাবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার হাত জোড় করা রিকোয়েস্ট, এক সাবজেক্ট কেউ ভালো পড়ে লাফাবেন না।
মানে এক সাবজেক্ট কেউ ভালো মানে আমি এক সাবজেক্ট ভালো পারি তার মানে আমি পণ্ডিত হয়ে গেছি, এটা মনে করা যাবে না। তাহলে কিন্তু আপনি ক্যাডার হইতে পারবেন না, তাহলে আমার মতো টিচার হইতে হবে। যদি টিচার হইতে চান তাহলে এক সাবজেক্ট আপনি ভালো পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যদি প্রত্যেকটা সাবজেক্ট ক্যাডার হইতে চান, আপনাকে 100% প্রত্যেকটা সাবজেক্ট ভালো করতে হবে। এই জন্য আমার রিকোয়েস্ট, যেখানে নাম্বার বেশি সেখানে আপনাকে ছুটতে হবে। আরেকটা ছোট কথা বলে দেই, আজকে যে বিজ্ঞানে একটা কাজ করবেন, হ্যাঁ আমি অবশ্য পড়ানোর সময় প্রত্যেকটা বিষয় বলে দিব, একদিন বিজ্ঞানের সব কোশ্চেন গুলো পড়বেন। পড়ে আপনি দেখবেন বিজ্ঞানে কিছু কিছু টপিকস আছে যেগুলো টপিক গুলো খুব ক্রিম টপিক, প্রত্যেকটা সাবজেক্টে আছে কিছু ক্রিম টপিকস। যেমন আমি আপনাকে বিজ্ঞানের 2টা টপিক বলে দেই। যেমন একটা ধরেন, আমি একটা আপনাকে বললাম রক্ত, বায়োলজির রক্ত, আরেকটা বললাম ধরেন খাদ্য পুষ্টির ভিটামিন। এই 2টা বিষয় যদি কেউ ভালো করে পড়ে, তারপরে আপনার কেমিস্ট্রির পরমাণুর গঠন, এতে যেমন আমি তিনটা টপিক বললাম মানে 3টা মার্ক, 3টা টপিক বললাম মানে 3টা মার্ক বললাম। এই জন্য আপনারা একটা কাজ করবেন, আমি বলে দিতে পারি কিন্তু আপনাদের বিশ্বাস হবে না, আমি প্রত্যেক চ্যাপ্টারে লেকচারে বলে দিব কোনটা কোনটা ইম্পর্টেন্ট। তা আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টোটাল বিজ্ঞান বইয়ের একদিন ভর, মানে একদিন কোশ্চেন গুলো পড়বেন। পড়ে দেখবেন আপনার মাথায় চলে আসছে যে কোন টপিক গুলা সোজা বলতে কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসতেছে। তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেই টপিক গুলো আগে পড়তে হবে, আপনাকে আগে সাজায় ফেলতে হবে। আমি বলবো যে টোটাল আইসিটি বিজ্ঞান এর গত বিসিএস এর কোশ্চেন, আমাদের মডেল কোশ্চেন, তারপরে আপনি যে কোনো বই কোশ্চেন গুলো পড়ে আপনি সিরিয়াল অনুসারে কিছু টপিকস বের করবেন, যে টপিকস গুলোতে প্রত্যেকবারই কোশ্চেন আসে। যেমন আমি 3টা বলে দিলাম, এখানে আরো 27টা টপিকস, তার মানে 30টা টপিক। বিশ্বাস করেন যদি কেউ এই 30টা টপিক সুন্দর করে A to Z পড়তে পারেন, তাহলে আপনাকে রিটেনে যেমন সহায়তা করবে, সেরকম আপনি প্রিলিতে 30-এর ভিতরে মাস্ট বি আপনি 20-এর উপরে পাবেন, যেটা আমি আপনাকে বলতে পারি। এই জন্য আমরা করি কি, যেটা আমাদের দরকার না এটা আমরা বেশি পড়ি, যেটা দরকার সেটা বেশি পড়ি না। এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আপনারা ক্রিম টপিকস গুলো বাইর করবেন। যদি দ্রুত ক্যাডার হতে চান, এর বিকল্প কোনো রাস্তা নাই, দ্রুত ক্রিম টপিক গুলো বাইর করবেন। আমাকে বিজ্ঞানের সামনের দিন আমাকে বলবেন যে স্যার আমি বিজ্ঞানে আপনি বলছিলেন আমি এই টপিক গুলো পাইছি, তারপর যদি কিছু যোগ করা লাগে আমি বলে দিব, বা কিছু বাদ দেওয়া লাগে আমি বলে দিব। তবে আপনারা বের করবেন যে স্যার এই টপিক গুলো থেকে, কেউ ধরেন বললেন যে আমি 15টা পাইছি, কেউ ধরেন আমি 20টা পাইছি, কেউ 25টা পাইছি, বাদ বাকি আমি বলে দিব। তাহলে দেখবেন সবাই মিলে একটা করলে দেখবেন যে একদম ক্লিন টপিক গুলো বেরো আসবে। নট অনলি বিজ্ঞান, সব সাবজেক্টের ক্ষেত্রে ধরেন আমি আপনাকে একটা পরামর্শ দিই, সব সাবজেক্টের ক্ষেত্রে আপনি যদি 100 টপিক বের করতে পারেন প্রত্যেকটা, যেমন আমি বলি বাংলাদেশ বিষয় বলি সংবিধান থেকে 1-2 মার্ক আসে না এমন কোনো বার নাই। তো এই যে এরকম কিছু কিছু টপিকস, প্লিজ আপনারা যদি ক্যাডার হতে চান তাহলে আমার কথা শুনেন, ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টে কিছু টপিকস বের করে আপনি এই টপিকগুলো ভালো করে পড়ে ফেলেন, আর বাকিগুলো আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন এই টপিকগুলো আগে পড়বো, বাকিগুলো হচ্ছে পরে পড়বো। আমার মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন। এবার প্লিজ ভাই কে যেন কি বলতেছিলেন একটু বলেন। সরি ভাই, স্যার আমি বলতে চাইছিলাম স্যার, বিষয়টা হচ্ছে আমি তো মানবিক মানে এসএসসি এইচএসসি দুইটাই আমার মানবিক ছিল স্যার। আমি তো সায়েন্স সম্পর্কে আমার অতটা ধারণা নাই। এটাতে এই ক্ষেত্রে কিচ্ছু আমার এটাতে কিচ্ছু যায় আসে না। এখানে যা আছে সায়েন্সে বিজ্ঞানে যা আছে সব আপনি এসএসসি পরীক্ষা তো দিছেন নাকি? জি স্যার।
আচ্ছা, এসএসসি পরীক্ষা যদি দেন তাহলে অবশ্যই আটম শ্রেণী পড়ছেন। আটম শ্রেণী বুঝেন? জি স্যার, অ্যাটমের গঠন একটু মানে না ধারণা না, আছে। আটম আটম, শ্রেণী, আটম শ্রেণী মানে অষ্টম অষ্টম শ্রেণী। শ্রেণী। স্যার বুঝছি স্যার, জি স্যার, জি স্যার, অষ্টম শ্রেণী তো পড়ছেন না? জি স্যার। এখানে অধিকাংশ বিজ্ঞান হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান। ওই যে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, আমি মনে করি আপনি এটাতে পারবেন, এটাতে না পারার কোনো কিছু নাই। এই জন্য ভয় পাওয়ার কিছুই নাই। আমি মানবিক, আমি কমার্স, আমি সায়েন্স, এগুলো কিচ্ছু যায় আসে না। আপনি কতটা এখন ইফোর্ট দিচ্ছেন সেটাই হচ্ছে বড় কথা। আপনি কোথা থেকে আসছেন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি এখন কতটা দিচ্ছেন, সেটা হচ্ছে বড় কথা। আর আমরা এখন যা বলবো তা আমরা আগেই পড়ে আসছি, জাস্ট একটু ঝালাই করি। স্যার Thank you, আপনি sir. কি 9-10 এর বিজ্ঞান বইয়ের কথা বলছেন? জি, আমি 9-10 এর বিজ্ঞান বইয়ের কথা বলছি। অষ্টম শ্রেণীরও একটা, 9-10 এরও একটা সাধারণ বিজ্ঞান ওই যে বই আছে, ওটা নর্মাল পড়লে সবাই বুঝে। অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে যেটা 9-10 এর, ওইটা পড়লেও হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আর আইসিটির জন্য হচ্ছে এমন একটা বেসিক বই যেটা হচ্ছে আমাদের রিটেনও কাজে দিবে, প্লাস হচ্ছে প্রিলিতেও কাজে দিবে, এরকম একটা বই যদি আমাদের বলতেন। রিসার্চ ওয়ার্কের যে বই আছে সেই বই সবচেয়ে বেশি ভালো হবে। তারপরেও যদি আপনি জানতে চান, দেখেন ইন্টারমিডিয়েটের এখন বোর্ডের একটা বই দিছে, ইন্টারমিডিয়েটের বোর্ডের একটা বই দিছে, ওই বইটা আপনাকে রিটেন প্রিলি দুইটার জন্যই করবে। তবে আমাদের রিসার্চ ওয়ার্কের বই আমরা সবাই মিলে করা, তো ওটাও খুব ভালো, আপনি ওটাও নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার আমরা আপনার রাইটারের নাম কি? ওইটা বোর্ড বই, ইন্টারমিডিয়েটের বোর্ড বই, ওটা রাইটারের নাম, ওটা জাতীয় বিশ্ববিদ্যালয় মানে আমাদের বোর্ড থেকে অনুমোদিত আর কি। মেহেদী হাসান স্যার, মনে হয় বইটার নাম ছিল মেহেদী হাসান, রাইটারের নাম। আর হচ্ছে মুজিবুর রহমান একটা আছে। না না, মুজিবুর রহমান বা নইমুল হক এইগুলো সব বাইরের, আমি বলতেছি বোর্ডের বইটার কথা। বোর্ডের দেখবেন একটা বই আছে উপরে পাতা রাখার মতো একটা সেই বইটা নেবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি পড়ালেখা শুরু করব। জি স্যার, শুরু করেন। আচ্ছা জি নাই স্যার, স্যার। শুরু করে দেন। সেটাই আচ্ছা, ভালো হবে। থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে যদি আহ আহ, মানে যদি কারো কোনো জায়গা বুঝতে হয় বা কারো কোনো সমস্যা হয়, আমাকে একদম ফ্রি ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করবেন। আমি ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে চেষ্টা করব বোঝার জন্য। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট করব, এমন কোশ্চেন করবেন না যেটা বিসিএস রিলেটেড না। বিসিএস রিলেটেড না হলে কিন্তু আমরা উত্তর করব না, কারণ টাইম নষ্ট হবে। অবশ্যই উত্তরটা করবেন বিসিএস রিলেটেড। আশা করি বুঝতে পারছেন। তো আজকের আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে লেকচার 1। লেকচার 1-এ আছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান মানে হচ্ছে, আমরা কেউ কি বলতে পারবো ভৌত বিজ্ঞান মানে কি? ভৌত বিজ্ঞান মানে আমি যেটা বলবো ভূতের বিজ্ঞান, নাকি যেখানে ভূত থাকে তাকে বলে ভৌত বিজ্ঞান, তাই নাকি? বিজ্ঞানে কি ভূত বিশ্বাস করে? জি জি না না স্যার। স্যার। না বিজ্ঞানে স্যার। ভূত বিশ্বাস করে? তাহলে অবশ্যই ভৌত বিজ্ঞান ভূতের বিজ্ঞান না। তাহলে প্লিজ একটু লিখে ফেলেন। স্যার, এই পদার্থের অবস্থান লেখেন নিয়ে আলোচনা করি। ভৌত, ভৌত লেখেন। ভৌত মানে বলবেন? তো ভৌত মানে লিখেন, ভৌত মানে জড় জগৎ। ভৌত মানে জড় জগৎ বা বস্তু জগৎ। ভৌত মানে জড় জগৎ বা বস্তু জগৎ। লেখেন ভৌত মানে জড় জগৎ বা বস্তু জগৎ। লিখেন অর্থাৎ
অর্থাৎ অর্থাৎ যে বিজ্ঞানে লেখেন অর্থাৎ যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে তাকে যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে তাকে ভৌত বিজ্ঞান বলে। দেখেন আমি বললাম কি ভৌত মানে জড় জগৎ বা বস্তু জগৎ। ভৌত মানে কি জড় জগৎ বা বস্তু জগৎ, অর্থাৎ যে বিজ্ঞানে জড় পদার্থ নিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে তাকে বলে ভৌত বিজ্ঞান। একটু দেখেন যে জড় পদার্থ নিয়ে গবেষণা করবে, যদি নতুন কিছু সৃষ্টি করতে পারে তাহলে সেটা হবে বিজ্ঞান। আর আমাদের চারপাশে যা কিছু আছে, দেখেন আমাদের চারপাশে যা কিছু আছে এটা নিয়ে আমাদের ভৌত জগৎ। আমাদের চারপাশে যা কিছু আছে এটা নিয়ে আমাদের ভৌত জগৎ। আর এই ভৌত জগৎ নিয়ে গবেষণা করে যদি নতুন কিছু সৃষ্টি করে তাহলে সেটা হবে ভৌত বিজ্ঞান। আর এই ভৌত জগতে মানে চারপাশে যা কিছু আছে সেটা ভৌত জগৎ। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলে রাশি। এখন আমাকে বলেন ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য, আমরা এরপরে পড়ব রাশি। আমাকে আগে বলেন যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলে রাশি। আমি লিখে দিব, যেমন আমি কত সময় ধরে কথা বলছি, বলেন তো সময় মাপা যায় কিনা? সময় একটা রাশি। এই যে আমার কাছে পেনটা আছে, এই পেনের দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। আজকে টেম্পারেচার কত মাপা যায়, তাহলে টেম্পারেচার একটা রাশি। এখন আমার কথা হচ্ছে যে আমাদের চারপাশে আছে কিন্তু পরিমাপযোগ্য না, মানে রাশি না। প্লিজ এরকম দু একটা জিনিসের নাম আমাকে একটু বলবেন যে আমাদের চারপাশে আছে কিন্তু পরিমাপযোগ্য না, এটার দু একটা নাম বলেন তো। বাতাস। আচ্ছা ভাই, আপনারা কি বাতাস পরিমাপযোগ্য না এটা কি স্বীকার করতেছেন কেউ? সবাই? না স্যার। জি না স্যার, বাতাস তো পরিমাপ করা যায়। বাতাস যদি পরিমাপযোগ্য না হয় তাহলে একটা সিলিন্ডারে 12.5 কেজির কম হইলে দোকানদারকে আপনারা পিটান কেন বলেন? তাহলে বাতাস পরিমাপ করা যায় নিশ্চিত। কি আছে পরিমাপ করা যায় না বলেন তো, দু একজন কেউ বলতে পারবেন? আলো। আচ্ছা কেমনে বলি যে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে আলো পরিমাপ করা যায় না? নিশ্চিত যায়। তাহলে কি বলতে পারবো না কি পরিমাপযোগ্য না? আমি বলবো হ্যাঁ, এইটা বলতে পারেন। এই যে যেমন পরিমাপযোগ্য না ভালোবাসা। আচ্ছা বলেন তো ভালোবাসা পরিমাপ করা যায়? আমি বললাম যে বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমার উপরে বলতেছি বাঁচবো না, ভিতরে বলতেছি তুই মারা যা। হতে পারে না? আবার এমন হতে পারে না যে সুখ দুঃখ আবেগ অনুভূতি এর প্রত্যেকটাই একটাও পরিমাপযোগ্য না? তাহলে একটু লিখে ফেলি, লেখেন ভৌত জগতে যা কিছু
ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য, ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে। যেমন যেমন দৈর্ঘ্য, যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, আপাতত ইত্যাদি দিয়ে পদার্থের দেই, পরিমাণ। আমরা অনেকগুলো জানতে পারবো ইত্যাদি। এগুলো হচ্ছে রাশি। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হচ্ছে রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। আচ্ছা, কেউ বলতে পারবো রাশি কয় প্রকার? স্যার 2 প্রকার। স্যার রাশি প্রধানত 2 প্রকার। কি কি? স্কেলার রাশি, ভেক্টর রাশি। তাহলে একটু লিখে ফেলি। লেখেন রাশি, দেখেন রাশি প্রধানত 2 প্রকার। লিখেন রাশি প্রধানত 2 প্রকার। নাম্বার 1, লেখেন মৌলিক রাশি বা স্বাধীন রাশি। রাশি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি বা স্বাধীন রাশি। 2 নাম্বার হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। দেখেন আমরা সেই ছোটকালে পড়ছি যে রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাকে বলে মৌলিক রাশি। মানে আমরা মৌলিক পদার্থের সাথে মৌলিক রাশিটা মিলাই দিলাম। তাহলে দেখেন আমরা এইগুলো কিন্তু পরীক্ষা আসে না, যে রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাকে বলে মৌলিক রাশি। আর যদি পাওয়া যায় তাকে বলে যৌগিক বা লব্ধ রাশি। যৌগিক বা লব্ধ রাশি। দেখেন এগুলো আসলে পরীক্ষা আসে না। এখান থেকে পরীক্ষায় যা আসে যে ধরেন মৌলিক রাশি 7টি। মৌলিক রাশি কয়টি? 7টি। আর বাকি পৃথিবীতে যত রাশি আছে সব রাশি কি রাশি? যৌগিক রাশি। যৌগিক রাশি। তাহলে এখান থেকে একটা কোশ্চেন বিসিএস এ আসে, নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়, বা নিচের কোনটি যৌগিক রাশি নয়। তাহলে বলেন তো, আমরা যদি একটু কষ্ট করে সব যৌগিক রাশিগুলো পড়ে ফেলতে পারি তাহলে আমরা কি মৌলিক রাশির উত্তর করতে পারবো? স্যার জি না, মৌলিক রাশি মুখস্থ করলে মৌলিক সহজ। রাশিগুলো পড়লে যৌগিক রাশিগুলো পারা যাবে। ও, এইটুকু যে বুঝতে পারবে সে ক্যাডার হওয়ার যোগ্যতা রাখে। আমি আসলে এটাই আপনাদেরকে এত সময় ধরে বোঝাতে চাচ্ছিলাম সেই প্রথম থেকে, যে আপনাকে ক্রিম টপিক গুলো বাছাই করতে হবে। আর আমরা করি কি, অধিকাংশ স্টুডেন্ট আছে সব যৌগিক রাশি পড়ে ফেলি, কিন্তু মৌলিক রাশি পড়লেই যে যৌগিক রাশি হয়ে যায় এটা অনেকের মাথায় কাজ করে না। তো আমি রিকোয়েস্ট আবারও করব এখান থেকে যে আপনি অবশ্যই ক্রিম টপিক গুলো বের করবেন, এবং ক্রিম টপিক গুলো বের করে সেগুলো আগে পড়বেন, তাহলে দ্রুত আপনি আগে ক্যাডার হবেন। বুঝছেন বিষয়টা? যত দ্রুত মানে ক্রিম টপিক বের করতে পারবেন ততই আপনি ক্যাডার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আপু মনে হয় আপনার ইসে সমস্যা, নেটে প্রবলেম, একটু প্লিজ চেক করেন। আমারটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু মৌলিক রাশিগুলো পড়ে ফেলি। তাহলে একটু লিখেন প্লিজ মৌলিক রাশি সমূহ।
তাহলে দৈর্ঘ্য, ভর, অবশ্যই সময়, তাপমাত্রা। অবশ্যই আমরা মৌলিক রাশিগুলো পড়বো। একটু লিখেন মৌলিক রাশি সমূহ। লেখেন মৌলিক রাশি সমূহ। বলেন তো ভাই, কে যেন বলতে গেছিলেন, পারেন সবগুলো? জি স্যার। বলেন তো। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, দীপন সময়, তীব্রতা, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ। ভেরি গুড, থ্যাংক ইউ। তো একটু লেখেন দেখো, দেখো ভাই সামনে তাকিয়ে। দেখো ভাই সামনে তাকিয়ে। দেখো ভাই সামনে তাকিয়ে তাল গাছটি দেখতে পাবে। দেখো ভাই সামনে তাকিয়ে তাল গাছটি দেখতে পাবে। আসলে আমি বোঝাতে চাচ্ছি দতে দৈর্ঘ্য, দতে দৈর্ঘ্য, ভতে ভর, শতে সময়, দৈর্ঘ্য, ভর, সময়, ততে তাপমাত্রা, ততে তড়িৎ প্রবাহ। ততে তড়িৎ প্রবাহ মাত্রাও বলে, কেউ তড়িৎ প্রবাহ বলে। দতে দীপন তীব্রতা, দতে দীপন তীব্রতা, পতে পদার্থের পরিমাণ। দেখেন এখানে 7টা মৌলিক রাশি আছে। দেখো ভাই সামনে তাকিয়ে তাল গাছটি দেখতে পাবে, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আচ্ছা এখন বলেন তো, যদি পরীক্ষা আসে নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়, বলেন তো উত্তর করতে পারবো কিনা? জি স্যার, হ্যাঁ স্যার, পারবো। ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা স্যার, এখন যদি পরীক্ষা আসে নিচের কোনটি যৌগিক পদার্থ বা যৌগিক পদার্থ নয়, বলেন তো পারবো কিনা? পারবো স্যার, পারবো স্যার। সহজ। হ্যাঁ স্যার। গুড, তার মানে এইগুলো বাদে বাকি যেগুলো আছে সবগুলো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। আমরা একটু মনে রাখি, এখান থেকে আরেকটা ক্রিটিক্যালি একটা কোশ্চেন আসে, আমরা একটু দেখি যে আমরা লিখে রাখি। ধরেন আমি যদি বলি সিজিএস, আসলে সিজিএস বলতে আমরা বুঝি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড সিস্টেম। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড সিস্টেম, এফপিএস, ফুট, পাউন্ড, সেকেন্ড। ফুট, F for foot, P for pound, S a second system. Foot, pound, second system. 3 নাম্বার হচ্ছে এমকেএস। MKS. মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। Good. মিটার, কেজি, মিটার, 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 কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম। 4 নাম্বারটা SI। স্ট্যান্ডার্ড। SI তে কি হবে বলেন তো? স্ট্যান্ডার্ড এনএস। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ভেরি গুড। নাকি সাব ইন্সপেক্টর? না স্যার। হোয়াই নট? সাব ইন্সপেক্টর কেন হবেন? ইলাবোরেশন আপনি
একটার ক্ষেত্রে আপনি পুলিশের ক্ষেত্রে যদি বলেন তাহলে সাব ইন্সপেক্টর, আপনি পুলিশের ক্ষেত্রে যদি বলেন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, তাহলে কি আর হবে? হবে না। জি না তার স্যার। মানে আসলে বিষয়টা হচ্ছে ইলাবোরেশন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যেমন আপনি যদি বলেন পিএইচডি, এখন পিএইচডি বলতে অনেকে যেটা ধরেন, আপনি যদি বললেন যে পার্মানেন্ট মানে পার্মানেন্টলি হেড ড্যামেজ, এখন আপনি যদি মেন্টাল ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে হইতেই পারে। তো যাই হোক, আমরা মজা করতেছি। এসআই পুলিশের ক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টর হয়, আর এখানে আমরা যেটা ইউনিট পড়তেছি সেজন্য এসআই এর মিনিং হচ্ছে, আপু যেটা বলছিল, আপুকে থ্যাংক ইউ, 100% সঠিক হয়েছে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। কেউ কি বলতে পারবো এর বাংলাটা কি হবে? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এর বাংলা কি হবে? আন্তর্জাতিক একক পদ্ধতি। এককের আন্তর্জাতিক পদ্ধতি। এককের আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, আপনারা পরবর্তীতে কোশ্চেন করবেন, সেই জন্য আমি এই চারটা আগে লিখে দিয়ে গেলাম। এইটুকু বুঝছি। আচ্ছা, এবার আমাকে বলেন মৌলিক রাশি কয়টা? 7টি। 7টা। মৌলিক রাশি কয়টা? 7টা। 7টা। আচ্ছা প্লিজ, এইবার এইটুকু তো লেখা হয়েছে না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। জি স্যার। এবার আমরা যদি বলি, একটু প্লিজ আমার সাথে লিখে ফেলবেন। আমরা আরেকটা জিনিস শিখবো এখান থেকে, মৌলিক রাশি। মৌলিক রাশি এখানে লিখবো সিজিএস, এখানে লিখবো এসআই। আচ্ছা দেখেন, মৌলিক রাশি আমি 1 নাম্বার বললাম দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেখেন, দৈর্ঘ্যের সিজিএস একক, সিতে হয় সেন্টিমিটার। সেন্টিমিটার, গ্রাম। দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, আর এসআই একক মিটার। দৈর্ঘ্যের সিজিএস একক কি? সেন্টিমিটার। সেন্টিমিটার। এসআই একক মিটার। মিটার। আচ্ছা দেখেন, বিসিএস কেন কঠিন, আমি এখানে একটা বিষয় একটু ব্যাখ্যা করে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কেন বিসিএস কঠিন খেয়াল করেন। আচ্ছা, আমি নিজেই বললাম দৈর্ঘ্যের সিজিএস একক কি? সেন্টিমিটার। এসআই একক কি? সেন্টিমিটার। এসআই একক কি? মিটার। আচ্ছা, এবার আমি আপনাকে কোশ্চেন করলাম, ধরেন বিসিএস এর কোশ্চেন, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক নিচের। প্লিজ আপনারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আনমিউট করে কথা বলবেন। যেহেতু আপনারা বড় হয়েছেন, সাথে সাথে আমার সাথে কথা বলা শেষ করে অবশ্যই মিউট করে দিবেন প্লিজ। কারণ এখানে আমরা অনেকেই ক্লাস করতেছি, বুঝেন, আপনার একটু ইসের জন্য, সচেতনতার জন্য অন্য কেউ কিন্তু সাফার করতেছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার সাথে কথা বলতে হলে আনমিউট করবেন, এবং কথা বলার সাথে সাথে, শেষ করার সাথে সাথে অবশ্যই মিউট করে দিবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমার কোশ্চেন হচ্ছে দৈর্ঘ্যের একক নিচের কোনটি? দৈর্ঘ্যের একক নিচের কোনটি? এবার আমার কথা হচ্ছে 1 নাম্বার অপশন দিলাম আমি সেন্টিমিটার। সেন্টিমিটার। 2 নম্বরে আরেকটা দিলাম, 3 নম্বরে আরেকটা দিলাম, 4 নম্বরে দিলাম মিটার। এবার আপনারা আমাকে বলেন তো এখানে উত্তর কোনটা হবে? স্যার মিটার। 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 ওয়াই মিটার? কেন সেন্টিমিটার হবে না? স্যার এটা international কোথায় পদ্ধতি। একক, এটা আন্তর্জাতিক। কারণ এখানে মনে রাখতে হবে এস আই, আমি কিন্তু পরবর্তীতে আবার জিজ্ঞেস করব, মনে রাখতে হবে এস আই গ্রেটার দ্যান সিজিএস, মানে এস আই এর গুরুত্ব বেশি হবে। পিএসসি তাকেই গ্রহণ করে যার গুরুত্ব বেশি, তাকেই গ্রহণ করে। তো এখানে এস আই এর গুরুত্ব বেশি, এই জন্য পিএসসি এসআইটাকে আগে নিবে। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে উত্তর হবে মিটার। মিটার। আচ্ছা বলেন তো, মিটার যদি অপশনে না থাকতো
মিটার যদি অপশনে না থাকতো তাহলে কি হতো? মিটার যদি অপশনে না তাহলে থাকতো, সেন্টিমিটার সেন্টিমিটার ধরুন মিটার অপশনে নাই, মিটার অপশনে নাই, সেই ক্ষেত্রে উত্তর কি হইতো? সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। আচ্ছা, মিটার অপশনে নাই, সেজন্য উত্তর হচ্ছে সেন্টিমিটার। আমি একটা ক্ষেত্রে বিশ্লেষণ করতেছি এই জন্য যাতে আপনাকে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আপনারা বলেন তো, ধরেন একবার বিসিএস এ আসছিল দৈর্ঘ্যের একক কোনটি, সেবার উত্তরে ছিল সেন্টিমিটার, মিটার ছিলই না। আর আপনি এবার নৈবেত্তিক টাইপের একটা বই কিনে মুখস্থ করলেন, ওই বিসিএস এর কোশ্চেন মুখস্থ করলেন, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। আচ্ছা, একবার বিসিএস এ দিল, পরবর্তীবার দৈর্ঘ্যের একক নিচের কোনটি? প্রথম অপশনে দিল মিটার, 4 নম্বর অপশনে দিল মানে সেন্টিমিটার, 4 নম্বর অপশনে দিল মিটার। আচ্ছা, এবার বলেন তো, যে নৈবেত্তিক টাইপের বই দেখে মুখস্থ করছে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তার কি অবস্থা হবে? সে কোনটা দেখাবে বলেন তো? সেন্টিমিটার সেন্টিমিটার 100% সে সেন্টিমিটার দাগাবে, এবং সে 1 মার্ক ধরে রাখবে যে আমার এই কোশ্চেনে আমি 1 মার্ক পাবো। তো পরবর্তীতে দেখা যাচ্ছে তার রোলই আসে নাই, সে বলবে যে পিএসসি 2 নাম্বারই করছে। আসলে সে তো বুঝেই নাই। এই জন্য আমি রিকোয়েস্ট করব, নৈবেত্তিক টাইপের বই পড়ে যদি কারোর ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে তাহলে ভুলে যান। এরকম অহরহ আমি উদাহরণ দিতে পারি যেটা নৈবেত্তিক টাইপের। আপনি যেটাকে কারেক্ট জানতেছেন সেটা কারেক্ট না, তাহলে বুঝেন যে এখন আপনাকে একটু বিসিএস আন্দাজে পড়লে হবে না, একটু বুঝে শুনে পড়তে হবে। সো আমি একটা বিষয় একটু বিশ্লেষণ করলাম, আপনারা বুঝতেই পারতেছেন যে এই ক্ষেত্রে সেন্টিমিটারের মানে সিজিএস থেকে এসআই এর গুরুত্ব বেশি। তাহলে এটুকু কিন্তু মাথায় রাখেন। আমরা যদি বলি, দেখেন এবার দেখেন, আমি যদি বলি যে আমরা একটা ক্ষেত্রে দেখালাম, আমার মনে হয় বুঝতে পারছেন কি রকম কোশ্চেন হবে। এবং বিশেষ এমন কোশ্চেন হতেই পারে, দৈর্ঘ্যের সিজিএস একক কোনটি, এসআই একক কোনটি, আর ওভার যদি কোশ্চেন করে তাহলে তো বুঝতে পারছি। 2 নম্বরে দৈর্ঘ্য ভর, দেখেন এবার আমি একটু লিখে যাচ্ছি, সাথে সাথে লিখে দেন। ভরের একক সিজিএস একক গ্রাম, এসআই একক কিলোগ্রাম। কিলোগ্রাম মানে হচ্ছে কেজি। দৈর্ঘ্য ভর সময়, সময় মানে সেকেন্ড, এটাও সেকেন্ড। দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা, দেখেন কেলভিন তাপমাত্রার সিজিএস একক সেন্টিগ্রেড ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। এসআই একক কেলভিন কেলভিন। কেলভিন। 5 নম্বরে তড়িৎ প্রবাহ মাত্রা, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস এ অ্যাম্পিয়ার, সিজিএস এ অ্যাম্পিয়ার, এসআই তে অ্যাম্পিয়ার। 6 নম্বরে দীপন তীব্রতা, ক্যান্ডেলা গুড। দীপন তীব্রতা সিজিএস হচ্ছে সিপি। সিপি মানে ক্যান্ডেলা পাওয়ার, আর এসআই হচ্ছে সিডি। সিডিতে আমরা বলি
ক্যান্ডেলা। লাস্ট অন পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। মোল। দেখেন পদার্থের পরিমাণ সিজিএস এ হচ্ছে মোল, এসআই তে কেউ বলে কে মোল, মানে কিলো মোল। তবে কিলো মোল যদি না থাকে তাহলে আপনি মোলও দিতে পারবেন। এই হচ্ছে কাহিনী। আমি কেন এখানে আসলাম, এর কারণ হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসে, দেখেন নিচের কোনটি মৌলিক রাশি বা মৌলিক রাশি নয়। সাথে আর একটা কোশ্চেন আছে যে নিচের কোনটি মৌলিক একক বা মৌলিক একক নয়। এই কোশ্চেনটা আসলে আমরা ভয় পাই, আসলে বিষয় না। মৌলিক একক নয়। তো আমাদের এই যে মৌলিক রাশির যে একক, দেখেন এই যে মৌলিক রাশির যে একক কয়টা আছে, এই মৌলিক রাশির এককগুলোকে বলা হয় মৌলিক একক। তার মানে মৌলিক রাশির একক, মৌলিক রাশির এককগুলোকে বলে মৌলিক একক। মৌলিক রাশির এককগুলোকে বলে মৌলিক একক। এবার আমাকে বলেন তো নিচের কোনটি মৌলিক একক বা মৌলিক একক নয়? এই কোশ্চেনের উত্তর দিতে পারবো? জি স্যার। স্যার স্যার এবার বলেন তো সাথে নিচের কোনটি যৌগিক একক নয়? এই কোশ্চেনের উত্তর দিতে পারবো কিনা? হ্যাঁ জি স্যার। স্যার, সাতটা জানা থাকলেই হবে। গুড। তাহলে আমি অবশ্য এখান থেকে রিস্ক ফ্রির জন্য দুইটাই আপনাদেরকে বলে দিছি, সিজিএস ও বলে দিছি, এসআই ও বলে দিছি। সো আমরা মনে হয় দুইটাই উত্তর করতে পারবো। এবার একটু প্লিজ লিখে ফেলি। স্যার একটু স্ক্রিনশট নিতাম। স্যার স্ক্রিনশট নেবেন, নেন। স্যার জি স্যার, হয়ে গেছে। আপু বলেন। 6 নম্বরে স্যার সিপি মানি ক্যান্ডেলা পাওয়ার হচ্ছে এসআই এর একক, সিডি ক্যান্ডেলা লিখছেন, ডি কোনো কিছু পূর্ণরূপ আছে স্যার? ওইটা তো ক্যান্ডেলা, ওই টোটাল ক্যান্ডেলা, না না, ওই টোটালটাতে ক্যান্ডেলা বোঝায়, ওইটা আলাদা কোনো ই নাই। ওকে স্যার। স্যার এইখানে শুধু এসআই আর সিজিএস এর মধ্যে হবে, মেট্রিক পদ্ধতি বা ব্রিটিশ যে পদ্ধতি এইগুলো নিয়ে কোনো তুলনা হবে না। ওইটা আমরা একটু পরে আলোচনা করব। তবে সাধারণত আমরা ইন্টারন্যাশনালি যে এসআই নিয়েই আলোচনা করে, আর দুই একটা পদ্ধতি ধরেন আপনার প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, সবগুলো দুইটা হিসাব করা হয়। একটা হচ্ছে এসআই, একটা সিজিএস। এই জন্য বাকিগুলোকে ই করা হয় না আর কি, ওকে স্যার। মানে বাকিগুলোকে আমলে নেওয়া হয় না। আচ্ছা আসি, লিখেন দিকের উপর এবং ওটা নিয়ে আমরা আলোচনা করব। লেখেন দিকের উপর নির্ভর করে, লেখেন দিকের উপর নির্ভর করে রাশি, দিকের উপর নির্ভর করে রাশি দুই প্রকার। দুই প্রকার, স্কেলার ভেক্টর। দিকের উপর নির্ভর করে রাশি দুই প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। দেখেন যে রাশি প্রকাশ করার জন্য, আর দুই নম্বরটা হচ্ছে স্কেলার রাশি। দেখেন যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের দুটিই প্রয়োজন প্রয়োজন। হয়, যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলে ভেক্টর ভেক্টর রাশি। রাশি। আর যে রাশি প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলে স্কেলার রাশি। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যেখানে এই মুহূর্তে যেখানে বসে আছেন, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ফোন করে বলল যে দেখ আমি 10 কিলোমিটার দূরে আছি, আমাকে নিয়ে যা। আপনি কিন্তু সহজেই তাকে আনতে যাইতে পারবেন, কারণ সে আপনাকে বলছে 10 কিলোমিটার দূরে আছি। আনতে যাইতে পারবেন কিনা বলেন তো তাকে? পারবো না স্যার,
দিক তো বলা না না। স্যার, পারবেন সে না। তো দিক বলে নাই। গুড, আমি যতই বলি যে আনতে যেতে পারবেন, আপনি কিন্তু পারবেন না, কারণ সে শুধু মান বলছে, দিক বলে নাই কিন্তু। এই জন্য যদি এই যে ফ্রেন্ড কথা বলছে আমি 10 কিলোমিটার দূরে আছি, সে আসলে স্কেলারের ভাষায় কথা বলছে। আর যদি বলতো আমি 10 কিলোমিটার উত্তর দিকে আছি, তাহলে কিন্তু আপনি ইজিলি তাকে আনতে যাইতে পারতেন। অর্থাৎ আহ মানে সে ভেক্টরের ভাষায় কথা বলছে, অর্থাৎ মান ও দিক উভয় বলছে। তাহলে আমরা একটু লিখি ভেক্টর রাশি। দেখেন ভেক্টর রাশি লেখেন, যে রাশি প্রকাশ, যে রাশি প্রকাশ করার জন্য মান মান ও দিক, যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক প্রয়োজন হয়। দেখেন, যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক প্রয়োজন হয়, আপনারা জানেন কিনা এর অপর নাম, অর্থাৎ ভেক্টর রাশির অপর নাম দিক রাশি। দিক রাশি। কেউ দিক রাশি বলে, কেউ বলে সদিক রাশি। একই কথা, সদিক রাশি মানেই দিক রাশি। তাহলে যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এর অপর নাম দিক রাশি বা সদিক রাশি। আরেকটু লিখবেন, ভেক্টর রাশির যোগ বিয়োগ। ভেক্টর সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ, এটা একটু ভুল আছে না? ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। এটা একটু দেখেন, বইতে এটা ভুল আছে। তো ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়, আর সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, এটা মনে রাখতে হবে। দেখেন, ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। তো এখন আমাদের বিসিএস এ একটা কোশ্চেন আসে, নিচের কোনটি ভেক্টর রাশি বা ভেক্টর রাশি নয়, বা নিচের কোনটি স্কেলার রাশি স্কেলার রাশি নয়। তাহলে একটু লিখেন ভেক্টর রাশি সমূহ। দেখেন, এখান থেকে কিন্তু বিসিএস এ আসে এভাবে। ধরেন একটা কোশ্চেন আসবে, যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি রাশি বলে? তারপরে বলে ভেক্টর রাশির অপর নাম কি? একটা কোশ্চেন আছে। দিক রাশি বা সদিক রাশি। বলেন তো, ভেক্টর রাশির যোগ বিয়োগ কোন নিয়মে করা যায় না? কোন নিয়মে করা যায় না? সাধারণ বীজগাণিতিক নিয়মে। যদি বলেন কোন নিয়মে করা যায়? জ্যামিতিক। ভেরি গুড। তাহলে দেখেন, ভেক্টর রাশি সমূহ আমরা যদি মনে রাখি, ভেক্টর রাশি সমূহ দেখেন, লেখেন ভবে সব প্রিয়তম। যেভাবে বলিস সেভাবে লিখেন, ভবে সব প্রিয়তম ভাসে টুনির, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। দেখেন, আমরা বোঝাতে চাচ্ছি ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভতে ভরবেগ, ভতে ভরবেগ, বতে বেগ।
সতে স্মরণ, বতে বল। দেখেন পতে আমরা বলি প্রাবল্য। এই প্রাবল্য আবার দুই প্রকার, তড়িৎ প্রাবল্য আর একটা চুম্বক। চুম্বক প্রাবল্য। তো একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য আর একটা হচ্ছে চুম্বক প্রাবল্য। দেখেন আর অতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক, সতে সান্দ্রতা, টতে টর্ক, ততে তড়িৎ ক্ষেত্র, প্রতে পৃষ্ঠটান, মতে মহাকর্ষীয় প্রাবল্য। তো এটা যদিও চুম্বকের ক্ষেত্রে আর একটা বিষয় আছে, এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। এটাও একটা ভেক্টর রাশি। তো দেখেন আমরা যে কয়টা লিখছি এখানে সবগুলো ভেক্টর রাশি। দেখেন কি কি, ভরবেগ, বেগ, সরণ, বল, তারপর তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, চুম্বক ফ্লাক্স, ওজন, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, তড়িৎ ক্ষেত্র, টর্ক, পৃষ্ঠটান, মহাকর্ষীয় ধ্রুবক, এগুলো সব ভেক্টর রাশি। এখন বলেন তো নিচের কোনটি ভেক্টর রাশি বা ভেক্টর রাশি নয়, বা নিচের কোনটি স্কেলার রাশি নয়, পারবো কিনা? জি স্যার পারবো। পারবো স্যার। স্যার তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ তীব্রতা কি সেম? তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্র আর না, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে যতটুকু জায়গা ধর, আর তীব্রতাটা হচ্ছে যে স্পিড সেটা। ধরেন বিষয়টা হচ্ছে যে আপনি একটা ঘরের ভিতরে আছেন, ওই ঘরের ভিতরে যতটুকু জায়গা ওইটা হচ্ছে ক্ষেত্র, আর ওর ভিতরে যে স্পিডে ধরেন ফ্যান চলতেছে স্পিডটা, সেই স্পিডটা হচ্ছে তীব্রতা। প্রাবল্য এবং তীব্রতা এক স্যার। প্রাবল্য এবং তীব্রতা, তীব্রতা কি ভেক্টর রাশি না? প্রাবল্য তীব্রতা বলতে পারেন। স্যার তাহলে তড়িৎ তীব্রতা কি ভেক্টর রাশি না? তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতার হ্যাঁ স্যার, হ্যাঁ, ভেক্টর বলতে রাশি পারেন, বলতে পারেন তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি বলতে পারেন, বলতে পারেন তড়িৎ তীব্রতা। চৌম্বক প্রাবল্যর অরে চৌম্বক, ওইটা কি লেখছেন? ফ্লাক্স, কয়লয় আকার কয়দা ফলা, ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। আচ্ছা এটুকু কমপ্লিট, আমরা সামনে স্যার। আগাবো। জি জি স্যার। স্যার, ক্লিয়ার। এবার আসি আমরা স্কেলার রাশি। যদিও ভেক্টর রাশি পড়লে স্কেলার রাশি পড়া লাগে না, তারপরে আমরা কয়েকটা স্কেলার রাশি পড়বো। স্কেলার রাশি লেখেন, যে রাশি প্রকাশ করার জন্য যে রাশি প্রকাশ করার জন্য
যে রাশি প্রকাশ করার জন্য মান দরকার হয়, যে রাশি প্রকাশ করার জন্য মান প্রয়োজন হয় কিন্তু কিন্তু দিকের প্রয়োজন হয় না। যে রাশি প্রকাশ করার জন্য মান প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না। তারপর লিখতে পারেন স্কেলার রাশির অপর নাম অদিক রাশি। স্কেলার রাশির অপর নাম অদিক রাশি। স্কেলার রাশির যোগ বিয়োগ, স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে করতে হয়। তাহলে বলেন তো স্কেলার রাশির যোগ বিয়োগ কোন নিয়মে করা যায় না? জ্যামিতিক নিয়মে। জ্যামিতিক নিয়মে। ভেরি গুড। আমরা যদি বলি স্কেলার রাশি সমূহ, যদিও এটা না পড়লেও চলবে, তারপর আমরা কয়েকটা লিখে দিচ্ছি যাতে সামনের পথ থাকলে, যেমন দেখেন একটু লিখে যান আমার সাথে সাথে, আমি পরে বুঝাই দিব। দ্রুত সময়ে উচ্চ তাপমাত্রায় চাপের মধ্যে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। দ্রুত সময়ে উচ্চ তাপমাত্রায় চাপের মধ্যে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে, যা কোনো ব্যক্তির দৈর্ঘ্য, ভর ও আর্দ্রতার সমান। দেখেন, দ্রুত সময়ে উচ্চ তাপমাত্রায় চাপের মধ্যে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে, যা কোনো ব্যক্তির দৈর্ঘ্য, ভর ও আর্দ্রতার সমান। আমি এখানে আসলে বোঝাতে চাচ্ছি দ্রুত দিয়ে, আমি বোঝাতে চাচ্ছি দ্রুতি। দেখেন, দ্রুতি একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি। এখানে তিনটা রাশি আছে। দেখেন, একটা উচ্চতা, একটা তাপ, একটা তাপমাত্রা। তাহলে দ্রুতি, সময়, উচ্চতা, তাপ, তাপমাত্রা, চাপ, কাজ, ক্ষমতা, শক্তি, কোণ। এই কোণ বলতে আমরা অ্যাঙ্গেলে যে কোণ বোঝাচ্ছি, কোণ, দৈর্ঘ্য, ভর ও আর্দ্রতা। বাকি যতগুলো আছে, বাকি আমরা বলতে পারি যোগ মৌলিক রাশি 7টি। দেখেন, সবগুলোই স্কেলার রাশি। আমার মনে হয়
ভেক্টর রাশি আর স্কেলার রাশি থেকে কোশ্চেন আসলে পারা উচিত, কি বলেন? জি স্যার, পারবো। মানে হচ্ছে ওই 7টা বাদে যা আছে মানে ওইগুলোই হচ্ছে ভেক্টর রাশি না, মানে স্কেলার রাশি না, ওই ভেক্টর রাশি যেগুলো আছে ওগুলা হ্যাঁ বাদে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। এই জন্য ভেক্টর রাশি পড়লে আর স্কেলার রাশি পড়া লাগে না, তারপরেও সামনের পর থাকলে মনে থাকে। দেখেন না, সামনে থাকলে পড়ান, পড়ে না পড়লে থাকে না। এই জন্য সামনের পর কয়টা লিখে দিলাম যাতে মনে থাকে আর কি। আপনি ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারলে স্কেলার রাশি মনে রাখতে পারবেন। ক্লিয়ার? এইখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার একটু দেখেন, আমরা এখান থেকে কিছু জিনিস কোশ্চেন আসে, সেটা হচ্ছে একক। এই এককের পাশে লিখে রাখেন একক, এর পাশে লিখেন 1 মার্ক আসে। মানে আমি বলছিলাম যেগুলো ক্রিম টপিকস, এই যে একক একটা ক্রিম টপিকস। দেখেন, আগের যুগে একক ছিল না, কারণ আগের যুগে একদম মাপামাপির দরকার ছিল না, কারণ কারোর ছিল না অন্য কেউ দিত, আর আমার ছিল না অন্য কেউ দিত, বা অন্যকে নাই আমি দিতাম। কিন্তু প্রবলেম শুরু হয় যখন মাপামাপি শুরু হয়। তো ধরেন বিষয়টা এরকমের, যে সমস্যাটা কোথায় হয়, ধরেন আমার দেশে ইলিশ ভালো হয়, আমি 100 কেজি ইলিশ, 100 কেজি ইলিশ আমি এমকেএস পদ্ধতিতে পরিমাপ করে ইউএসএ কে দিতেছি। ইউএসএ এটা পরিমাপ করছে এফপিএস পদ্ধতিতে। তো তার এটা হইছে 150 কেজি। এখন দেখেন, আমেরিকা বলবে বাংলাদেশ একটা বলদ, নাহলে বলবে বাংলাদেশ ভালো। ঠিক একই ইলিশ আমি দিছি চায়নাকে, চায়না এটা পরিমাপ করছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস, তার এটা হইছে 50 কেজি। এখন বলবে, চায়না বলবে বাংলাদেশ একটা টাউট। আসলে দেখেন, আমরা তো ভালো খারাপ কিছু না, প্রবলেমটা হচ্ছে এককে। আমরা মাপছি এমকেএস এ, ওরা সেটাকে মাপছে এফপিএস এ বেশি হয়েছে, ওরা যখন সিজিএস এ মাপছে তখন সেটা কম হয়েছে। এই নিয়ে বিশ্বযুদ্ধ বাঁধতে শুরু করে। মানে সব দেশের সাথে তো সব দেশের ব্যবসা বাণিজ্য আছে, এই মাপজোকে কম দিছে বেশি দিছে এই নিয়ে ঝামেলা শুরু হয়। তখন 1960 সালে সব দেশ একসাথে বসে বলে আজকে থেকে সারা বিশ্ব আমরা একটা একক ব্যবহার করব, আর সেটার নাম দেয় এসআই। তার মানে এসআই পদ্ধতি চালু হয় 1960 সালে। আর তখন একজন পণ্ডিত বলে যে দেখো, নতুন করে যদি এসআই একক বানাও এবং সেটাকে যদি সারা দেশে বুঝাইতে হয়, তাহলে অনেক জনশক্তি এবং অনেক টাকার দরকার হবে। তাহলে এক কাজ করো, এই মুহূর্তে সব দেশের রাজা যেহেতু উপস্থিত আছে, সবাইকে বলো হাত তুলতে, যে কারা আসলে এই মুহূর্তে কোন একক ব্যবহার করতেছে। তখন সবাই হাত তুলে দেখলো যে এই মুহূর্তে সিজিএস একক, সরি এমকেএস একক সবচেয়ে বেশি ব্যবহার করতেছে। তখন পণ্ডিত বলে এক কাজ করেন, এমকেএস পদ্ধতির নাম চেঞ্জ করে বলে দেন এমকেএস পদ্ধতি আজকে থেকে এসআই পদ্ধতি। কারণ যে দেশে এমকেএস পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেই দেশে আর কোনোদিনও একক ব্যবহার করা লাগবে না, মানে বোঝানো লাগবে না কাউকে, ওরাই বুঝে। আর ওই দেশ থেকে দ্রুত অন্য দেশের লোক পাঠায় একক সম্পর্কে ধারণা দেওয়া যাবে। এই জন্য আমরা বলি একক মূলত 3 প্রকার। কি কি? একটা হচ্ছে সিজিএস, 2 নাম্বারটা হচ্ছে এফপিএস, 3 নাম্বারটা হচ্ছে এমকেএস। কিন্তু আমরা যদি বলি একক, এটা প্রকার, একক মূলত 3 প্রকার। আর যদি বলি এককের পদ্ধতি, তাহলে এককের পদ্ধতি হচ্ছে 4টি। এককের পদ্ধতি 4টি, যেমন আমরা বলি এমকেএস, 2 নাম্বার বলি সিজিএস, 3 নাম্বার বলি এফপিএস, 4 নাম্বার বলি এসআই। তাহলে যদি কেউ কখনো বলে একক কয় প্রকার, তাহলে আমরা বলবো একক 3 প্রকার। যদি বলে এককের পদ্ধতি কয়টা, এককের পদ্ধতি 4টা। এককের এসআই পদ্ধতি চালু হয় কত সালে? 1960 সালে।
আর এমকেএস পদ্ধতির আর একটা নামই হচ্ছে কি এসআই পদ্ধতি। তাহলে যদি বলে এমকেএস পদ্ধতি কোন পদ্ধতিতে রূপ নেয়, এসআই পদ্ধতিতে। এটা হচ্ছে আমার মোটামুটি একক সম্পর্কে। তো এখন আসেন কি ধরনের কোশ্চেন আসে। আচ্ছা এটুকু বুঝছি, একক কয় প্রকার পারবো? জি স্যার। হ্যাঁ স্যার। এককের প্রকার। পদ্ধতি কয়টা? চারটা। চারটা। এককের আন্তর্জাতিক পদ্ধতি কবে চালু হয়? 1960 সালে 1960 সালে। কোন পদ্ধতি রূপ নেয় এসআই পদ্ধতিতে? এমকেএস। এমকেএস MKS পদ্ধতি। ভেরি গুড। তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। মুছে দিব। জি স্যার। জি স্যার। আচ্ছা এবার একটু আমার সাথে সাথে একটু প্লিজ, এবার একটু আমার সাথে সাথে ই করে নেন, সাথে সাথে লিখেন। ধরেন আমরা এখানে বললাম কিভাবে কোশ্চেন আসে আর কি। এককের পদ্ধতি, দেখেন এককের পদ্ধতি, এখানে আমরা লিখব দৈর্ঘ্য, এখানে লিখব ভর, এখানে লিখব সময়। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, বল, বল, কাজ, কোণ। এভাবে লিখলে আমরা ভালো বুঝতে পারবো যে কোশ্চেন গুলো কিভাবে আসে। দেখেন আমি বললাম যে এককের পদ্ধতি সিজিএস। দেখেন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, বলের একক ডাইন, কাজের একক আর্গ। স্যার বলের এককটা কি লিখছেন? ডাইন। ডাইন, বলের একক ডাইন। বলের একক হচ্ছে ডাইন। কাজের একক হচ্ছে আর্গ, আর কোণের একক হচ্ছে ডিগ্রি। তাহলে বলেন যদি এবার পরীক্ষা আসে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। যদি বলে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সেন্টিমিটার। গ্রাম। গ্রাম গ্রাম। গ্রাম গ্রাম। এবার বলেন তো সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। ডাইন। একটা সত্যি কথা বলবেন, আজকের আগে কখনো যদি কোশ্চেন আসতো যে সিজিএস পদ্ধতিতে বলের একক কি, যদি প্রথম অপশনে থাকতো নিউটন, বলেন তো কতজনে নিউটন দেখাইতো? স্যার ডাইন দেখাতাম স্যার, জানতাম। আমি মানে দেখাইতাম নিউটন। অধিকাংশ কিন্তু নিউটন দেখাইতো, কারণ সিজিএস পদ্ধতিতে বলের একক যে ডাইন এটা অনেকেই জানে না। আচ্ছা বলেন তো জি স্যার। সিজিএস পদ্ধতিতে কাজের একক আসলে আগে সবাই কি দেখাইতো? জুল দেখাতো। জুল দেখাইতো, কিন্তু অরিজিনালি সিজিএস পদ্ধতিতে কাজের একক কিন্তু আর। আর এই সিজিএস পদ্ধতির আর একটা নাম কিন্তু মেট্রিক পদ্ধতি। এটা কিন্তু মাথায় রাখেন, এভাবে পরীক্ষা আসে যে মেট্রিক পদ্ধতিতে। এবার বলেন তো মেট্রিক পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। গ্রাম। 33তম বিসিএস এর কোশ্চেন, মেট্রিক পদ্ধতিতে ভরের একক কি? আসতেই পারে মেট্রিক পদ্ধতিতে বলের একক কি, কাজের একক কি, পারবো না? জি স্যার। আচ্ছা জি এখান স্যার। থেকে যদি একটা কোশ্চেন আসে এভাবে সিজিএস, যদি আসে সিজিএস পদ্ধতিতে বল ও কাজের একক, সিজিএস পদ্ধতিতে বল ও কাজের একক যথাক্রমে, যদি এভাবে আসে সিজিএস পদ্ধতিতে বল ও কাজের একক যথাক্রমে, ধরেন এক নম্বরে দিল আর্গ ডাইন, আর এক নম্বরে দিল আর্গ ডাইন, আর 4 নম্বরে দিল ডাইন আর্গ। ডাইন আর্ক। এবার বলেন তো কোনটা উত্তর হবে? ডাইন আর্ক। আচ্ছা 1 নম্বরটা কেন হবে না?
স্যার এলোমেলো আছে। কাজের আর বলের আগে কাজ। কাজের এককটা আগে দেওয়া, পরে কারণ হচ্ছে বলের একক। যথাক্রমে দেখেন, যথাক্রমে মানে বাই টার্ন, মানে আগে বলের একক লিখতে হবে, পরে কাজের একক কাজের লিখতে একক। হবে। এটা সিরিয়াল মেনটেন করতে হবে। এটাতে আগে কাজের একক আছে, পরে বলের একক আছে, বলের এটাতে ঠিক আছে। এই জন্য উত্তর কিন্তু ডাইন। আর আর ক্লিয়ার? আমি Yes, sir. একটা দেখাইলাম, এভাবে কোশ্চেন আসতেই পারে সিরিয়াস পদ্ধতিতে। বল ও কোণের একক যথাক্রমে, দৈর্ঘ্য কাজের একক যথাক্রমে, এভাবে আসতেই পারে। সো মাথায় রাখবেন, এভাবে যদি আসে তাহলে অবশ্যই উত্তর এভাবে করতে হবে। তো আমরা যদি 2 নম্বরে বলি সিজিএস এফপিএস, দেখেন এফপিএস এ দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, পাউন্ড। এটা মিল আছে কিন্তু দেখেন, পাউন্ড, পিতে পাউন্ড, সময়ের একক সেকেন্ড, এটা সারা জীবনই প্যারাসিটামল, বলের একক পাউন্ডাল, বলের একক পাউন্ডাল, কাজের একক ফুট পাউন্ডাল, আর কোণের একক নেই। তাহলে বলেন তো কোন পদ্ধতিতে কোণের কোনো একক নেই? এফপিএস FPS পদ্ধতিতে এই জন্য এই পদ্ধতির আরেকটা নাম ব্রিটিশ। ব্রিটিশ বলেন তো, ব্রিটিশ কোন পদ্ধতিতে কাজের কোনো একক নেই? ব্রিটিশ পদ্ধতিতে। যদি বলে ব্রিটিশ পদ্ধতিতে বলের একক কি? পাউন্ডাল কাজের একক কি? ফুট পাউন্ডাল। ফুট পাউন্ডাল বলেন তো আমরা এইগুলো উত্তর পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো স্যার। তাহলে বলেন তো ব্রিটিশ, যদি বলে ব্রিটিশ পদ্ধতিতে ভর ও কাজের একক যথাক্রমে, বলেন তো কি হবে? ভর হচ্ছে পাউন্ড পাউন্ডাল, আর ফুট কাজ পাউন্ডাল। হচ্ছে ফুট পাউন্ডাল। ভেরি গুড। 3 নাম্বারটা যদি আসে এমকেএস, দেখেন এমকেএস এর দৈর্ঘ্যের একক মিটার, মিটার, ভরের একক কিলোগ্রাম, কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বলের একক নিউটন, কাজের একক জুল, কাজের একক জুল, কোণের একক কোণের একক রেডিয়ান, রেডিয়ান। যেহেতু এমকেএস পদ্ধতির আরেকটা নামই এসআই, তাহলে অবশ্যই এসআই এর মিটার, কিলোগ্রাম, মানে এমকেএস ও যা হবে এটা তো তাই হবে, কারণ এমকেএস পদ্ধতির আরেকটা নামই হচ্ছে এসআই। আচ্ছা, এইটুক যদি বুঝেন, আমরা যদি আরেকটা কোশ্চেন করি, বলেন তো এরকম যদি কোশ্চেন আসে, বলের মিউট করেন। বলের একক 9 কোনটি? যদি এভাবে প্লিজ মিউট করেন সবাই, মিউট করেন। সাদিয়া ইসলাম মনে হয় সম্ভবত। তো বলের একক 9 কোনটি, যদি এরকম কোশ্চেন করে, বলের একক 9 কোনটি, ধরেন 1 নম্বর অপশনে দিল ডাইন, 2 নম্বর অপশনে দিল পাউন্ডাল, 3 নম্বর অপশনে দিল নিউটন। ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল কোনটা স্যার? 4 নম্বরে দিল নিউটন। স্যার ফুট পাউন্ডাল বলেন তো বলের একক 9 পাউন্ডাল কোনটি? হবে পাউন্ডাল ফুট পাউন্ডাল আচ্ছা, এখন নাহলে সোজাভাবে বলা যাচ্ছে যে ফুট পাউন্ডাল। আচ্ছা বলেন তো, আমি যদি উপরে শকটা মুছে দেই, আসলে কোশ্চেনটা কঠিন কিনা বলেন তো? কঠিন। জি স্যার, অনেক কঠিন। স্যার মুখস্থ এখন থাকে সহজ হবে স্যার। কারণ সহজ। আপনাকে জানতেই হবে, যদি এই কোশ্চেনের উত্তর পারতে হয় তাহলে সবগুলো একক আপনাকে জানতেই হবে। জি স্যার। আপনারা শুনলে এবার মজা পাবেন যে আমি এখানে যতগুলো কোশ্চেন লিখে লিখে বুঝাইছি, প্রত্যেকটা কোশ্চেন বিসিএস আসছে। মানে আমি জাস্ট আপনাকে সিস্টেম গুলো ধরাই দিছি
এবার বুঝতেই পারতেছেন এখান থেকে কোশ্চেন আসতে পারে, কোণের একক 9 কোণটি, কাজের একক 9 কোণটি। প্রত্যেকটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন আমি বোর্ডে লিখে লিখে আপনাদেরকে বলছি, প্রত্যেকটা কোশ্চেন বিশেষ আসছে। মানে চালাকিগুলো আমি ধরাই দিছি, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে বলেন তো একক থেকে কোশ্চেন আসলে পারবো কিনা? জি স্যার, পারবো ইনশাল্লাহ। এইবার দেখেন আমি একটা ব্যাপার দেখাই আপনাদের, আমি এখানে বোর্ডে উত্তর লিখে দিব, তারপরে অনেকে ভুল করবেন। দেখেন, এবং বিসিএস এ আসছে কোশ্চেন, আমি দেখাচ্ছি যে এককের কোশ্চেন কেন একটু ঘুরায়। আমি এই জন্য এত সুন্দরভাবে বলে দিচ্ছি যাতে একক থেকে কোশ্চেন আসলে ভুল না হয়। দেখেন, স্যার একটা স্ক্রিনশট নিতাম, হ্যাঁ, স্যার একটু স্ক্রিনশট নিতাম। বুঝি নাই। এক সেকেন্ড সময় দেন স্যার, স্ক্রিনশটটা নেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেন। হয়ে গেছে স্যার। আচ্ছা, স্যারের সাথে সাথে লিখে গেলেই তো হয়। দেখেন, সমস্যা নাই, স্ক্রিনশট নিতেই পারে। আচ্ছা, পিডিএফ রাখতে সুবিধা হয় ছবিগুলা। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, এখন যদি আমি একটা কোশ্চেন করি, দেখেন আগে এটা এটা একটু সাথে সাথে লিখেন। ধরেন আমি বললাম কৌণিক কৌণিক ত্বরণের একক। দেখেন, কৌণিক ত্বরণের একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কৌণিক ত্বরণের একক কি? রেডিয়ান পার রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কোয়ার। এখন আমি আপনাকে কোশ্চেন করলাম, কৌণিক ত্বরণের একক নিচের কোনটি? অপশন: রেডিয়ান পার সেকেন্ড, 2 নাম্বার ডিগ্রি পার সেকেন্ড, 3 নাম্বার ডিগ্রি পার সেকেন্ড স্কোয়ার, 4 নাম্বার উপরের কোনটি নয়। বলেন তো উত্তর কোনটা হবে? স্যার ডিগ্রি নাম্বার। পার সেকেন্ড স্কয়ার। দেখেন, ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার। অধিকাংশই কিন্তু। আচ্ছা, 4 নাম্বারের পক্ষে কয়জন আছেন? 4 নাম্বার। স্যার আমিও। দেখেন, 4 স্যার নাম্বারের উপরের স্যার চার উপরের কোনটি কোনটি নয়। নয় এটাই। 4 নাম্বারের পক্ষে যারা যাবেন তাদেরকে আমি একটু বলি। দেখেন, আমি একটু আগে কিন্তু বলে আসছিলাম, আপনাদের মনে আছে কিনা, এসআই যদি অপশনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে কি? সিজিএস। সিজিএস। তাই তো? এসআই অপশনে না হ্যাঁ, থাকলে স্যার। উত্তর কি হবে? সিজিএস। আচ্ছা, এসআই তে কোণের একক কি? রেডিয়ান। এসআই তে কোণের একক কি? রেডিয়ান। রেডিয়ান। তাহলে উত্তর হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কয়ার। আচ্ছা, যদি রেডিয়ান অপশনে না থাকে সেখানে কোণের ক্ষেত্রে সিজিএস একক ডিগ্রি লেখা যাবে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার লেখা যাচ্ছে। তাহলে আমি যদি রেডিয়ান অপশনে না থাকে, রেডিয়ানের জায়গায় যদি ডিগ্রি দেই, তাহলে ডিগ্রি পার সেকেন্ড স্কোয়ার উত্তর হবে কিনা? হবে হবে স্যার। স্যার। তাহলে এখানে 1 নাম্বারটা স্কোয়ার নাই, ভুল। 2 নাম্বারটা স্কোয়ার নাই, ভুল। দেখেন তো, 3 নাম্বারটা যদি রেডিয়ান না থাকে তাহলে ডিগ্রি পার সেকেন্ড স্কোয়ার লেখা যাবে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। 3 নাম্বারটা উত্তর। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন। তাহলে বোঝেন কতটা চালাকি করছে। আশা করি একক থেকে আপনারা ইনশাল্লাহ উত্তর আসলে পারবেন, নাকি? ইনশাল্লাহ স্যার। একক থেকে কোশ্চেন আসলে পারবো না? পারবো স্যার। জি স্যার। ইনশাল্লাহ। আর স্যার প্রত্যেক, এখানে স্যার বলেন। এখানে এসআই গ্রেটার দ্যান সিজিএস এটা একটা আবার আলহামদুলিল্লাহ। একটু বোঝান। মানে দুইটা উত্তরই যদি থাকে, এসআই উত্তরও যদি থাকে, সিজিএস ও যদি থাকে, তাহলে এসআই এর উত্তরটা পিএসসি নিবে, সিজিএস টা নিবে না। আর যদি এসআই টা না থাকে তাহলে সিজিএস টা নিবে। এটার মানে হচ্ছে সেটা। ঠিক আছে স্যার। আচ্ছা,
এখান থেকে কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, প্লিজ একটু দয়া করে আপনাদের আমি জাস্ট বুঝাই দিচ্ছি। যেমন ধরেন শক্তির রূপান্তর, দেখেন এটা আপনাদের কাজ। আমি একটা দেখাই দিচ্ছি। যেমন ধরেন আমি লিখব বৈদ্যুতিক ভাল্ব। আসলে এই যে আমরা যে বৈদ্যুতিক ভাল্ব জ্বালাই, এটা কোন শক্তিকে কোন শক্তিতে পরিণত করে? যেমন ধরেন বৈদ্যুতিক বিদ্যুৎ ভাল্ব, বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক শক্তিকে হচ্ছে আলোক শক্তি এটা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি এবং তাপ শক্তি। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি। সাধারণত আমরা আলো পাওয়ার জন্য পড়ি, আলো পাওয়ার জন্য ব্যবহার করি, এই জন্য বলি বিদ্যুৎ থেকে আলো। তবে কিছুটা তাপও উৎপন্ন হয়, তবে তাপের জন্য আমরা ব্যবহার করি না। দেখেন এটাও যদি আমার পড়াইতে হয় তাহলে আসলে একটা ভিন্ন বিষয় হয়ে যায়। দয়া করে এটা একটু ভাষা থেকে মিনিমাম 20টা, এই শক্তি রূপান্তর মিনিমাম 20টি একটু বই থেকে আমাদের শীট বা ইটি আছে, দয়া করে একটু পড়ে নেবেন। যেমন ধরেন এই বৈদ্যুতিক ভাল্ব, মোটর, জেনারেটর, লাউড স্পিকার, ট্রান্সফরমার। তারপরে যদি কেউ এরকম পড়তে যায়, যদি কেউ কোনোটা না বুঝেন, প্লিজ সামনের দিন আমাকে জিজ্ঞেস করবেন, স্যার আপনি যে বাসার কাজ দিয়েছিলেন আমরা এটা পারি নাই বা এটা বুঝি নাই, আমি বুঝাই দিব। এটা কি আমার পড়ানো লাগবে? স্যার পড়াইলে ভালো হতো। শোনেন, এটা যদি আপনাদের কাছে বই খাতা আছে না, জি স্যার। প্রত্যেকটা বই খাতাতে এগুলো শক্তির রূপান্তর দেওয়া আছে। এটা যদি আমাকে কাজে লাগান এখানে, তাহলে হবে কি আপনাদের বাকি মানে গুরুত্বপূর্ণ টপিক গুলো বাদ যাবে। এই জন্য আমার মনে হয় নিজেদের একটু বাসায় কাজ করা উচিত। কি বলেন? জি স্যার। আমরা বাসায় ট্রাই করি স্যার, তারপর যদি না বুঝি আপনারা বাসায় ট্রাই করেন, এটা তো সহজ টপিক, বাসায় ট্রাই করেন। যদি না পারেন তাহলে আমি ইনশাল্লাহ সামনের দিন আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, এবার আমরা আসি। স্থিতিস্থাপকতা। দেখেন স্থিতিস্থাপকতাতে একটা লাইন লিখে রাখলে সব কোশ্চেনের উত্তর পারে যাবেন। মানে কোনো বস্তুতে বাঁকাইলে যত তাড়াতাড়ি সে আবার রিকভার করতে পারে, সেটা হচ্ছে যেমন স্প্রিং আমরা যে ব্যায়াম করি এরকম টেনে ছেড়ে দিলে, অর্থাৎ সেটা হচ্ছে যেমন রাবার, এর স্থিতিস্থাপকতা সবচেয়ে কম, মানে ছেড়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য স্থিতিস্থাপকতা এইভাবে লিখলেই হয়ে যাবে। দেখেন ডুরালুমিন গ্রেটার দেন ইস্পাত গ্রেটার দেন লোহা গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন তামা গ্রেটার দেন প্লাস্টিক গ্রেটার দেন রাবার। এই জীবনের সবচেয়ে বেশি পরীক্ষা আসছে ইস্পাত আর রাবার। এবার বলেন তো, শুধু এই লাইন পড়লে কার স্থিতিস্থাপকতা বেশি কম, আমরা এটা পারবো কিনা? জি স্যার, ইজিলি পারবো। পারবো না পারবো না? তো এই হচ্ছে বিষয়। এবার একটু লেখেন যে শক্তির উৎস। আসলে মেন কথা, শক্তির উৎস বলতে আমরা পারমাণবিক শক্তি বোঝাই। এজন্য শক্তির উৎস দুইটি। রিনিউয়েবল, নন রিনিউয়েবল। না, ওইটা হচ্ছে উৎস না, ওইটা হচ্ছে আমরা ব্যবহার অনুসারে দুই প্রকার। আর এটা হচ্ছে শক্তির উৎস দুইটা, একটা হচ্ছে ফিউশন। দেখেন ফিউশন। আমরা এই ফিউশনকে আমরা বলতে পারি বিএ,
মানে আমি সোজা ভাষায় বর্ণনা করতে চাচ্ছি। আচ্ছা, বিয়ে মানে কি? একটা ছেলে এক জায়গা ছোট থাকে থেকে আর একটা বড়। মেয়ে আর এক জায়গা থাকে, পরবর্তীতে একসাথে এক হইলে একটা বৃহৎ পরমাণু সৃষ্টি করে। তার মানে বলেন তো, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু মিলে যদি বৃহৎ পরমাণু সৃষ্টি করে, তাহলে সেই সেটাই বিক্রিয়ার নাম ফিউশন। কি? ফিউশন এটা হচ্ছে বিক্রিয়া। ফিউশন। ফিউশন। আর এই ফিউশন বিক্রিয়ার সাহায্যে এখান থেকে যেটা পরীক্ষা আসে, একটা একটা কোশ্চেন এভাবে আসবে, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু মিলে যদি বৃহৎ পরমাণুতে পরিণত হয়, সেই বিক্রিয়ার নাম কি? বলেন তো, সেই বিক্রিয়ার নাম কি? ফিউশন। 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 বিয়ে মানেই তো ক্ষুদ্র ক্ষুদ্র এক জায়গা হয়ে বৃহৎ হয়, তাই তো? এখান থেকে যেটা পরীক্ষা আসে, লিখেন, সূর্যে শক্তি উৎপন্ন হয়। সূর্যে সূর্যে শক্তি সূর্যে শক্তি উৎপন্ন হয়। দুইটা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম তৈরি করে। এরপরে লিখবেন লিখবেন হাইড্রোজেন হাইড্রোজেন বোমা, বা এই হাইড্রোজেন বোমার আরেকটা নাম হচ্ছে উদোজান। উদোজান বোমা। হাইড্রোজেন বোমা বা উদোজান বোমা তৈরিতে ব্যবহৃত হয়। তৈরিতে ব্যবহার করা হয়। হাইড্রোজেন বোমা বা উদোজান বোমা তৈরিতে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে নাপাম বোমা। নাপাম বোমা দেখেন, নাপাম বোমা নাপাম বোমা তৈরিতে ব্যবহার করা হয়। নাপাম বোমা জল এমন খাইতে চাইছি তাও দাও নাই। নাপাম মারার বোমা সময় জল দাও নাই। নাপাম বোমা এমন একটা বোমা, যে বোমা যদি বিস্ফোরিত হয়, তাহলে সব স্তন্যপায়ী সবচেয়ে তোমার বেশি বলে ক্ষতিগ্রস্ত বিচারা হয়। নিম পাতা দিয়ে দিয়েছে। স্তন্যপায়ী প্রাণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জড় বস্তুর কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না। স্তন্যপায়ীরা সব মারা যায়, কিন্তু জড় বস্তুর কোনো ক্ষতি হয় না। সেটাকে বলে, এই জন্য মাঝে মাঝে পরীক্ষা আসে এমন বোমা যেটা নিক্ষেপ করলে প্রাণীর অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, কিন্তু জড় বস্তুর কোনো ক্ষতি হয় না। সেই বোমার নাম কি? স্যার এই ক্ষেত্রে হাইড্রোজেন বেশি শক্তিশালী না স্যার নাপামের থেকে? নাপাম বোমা। হাইড্রোজেন শক্তিশালী শক্তিশালী বলেন আর যাই বলেন, কিন্তু নাপাম বোমা প্রাণী ধ্বংস করে দেয়, জড় বস্তুর কোনো ক্ষতি হয় না। কিন্তু হাইড্রোজেন বোমা নিঃসন্দেহে শক্তিশালী বোমা। এইটা ওকে, তো এই বৈশিষ্ট্য হাইড্রোজেনেরও আছে, তাই না স্যার? যে স্থাপনার কোনো ধ্বংস কিছু হবে না, কিন্তু প্রাণী কিছুটা মারা যাবে। কিছুটা, তবে তো সবচেয়ে বেশি নাপামের। হাইড্রোজেনেরও আছে এটা। আচ্ছা, স্যার আর এরপর উদোজন কথার অর্থ কি? হ্যাঁ, উদোজন কথার অর্থ কি স্যার? ওই হাইড্রোজেন উদোজান মানে হাইড্রোজেন। হাইড্রোজেন আর কি, একই কথা। হাইড্রোজেনকে উদ্যান বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ফিশন। ব্রেকআপ। এই ফিশন মানে বিচ্ছেদ। বিচ্ছেদ অর্থাৎ দেখেন, ডিভোর্স হয়ে গেলে আমরা কি বলি? একটা বিয়েতে স্বামী স্ত্রী এক জায়গা ছিল, পরে ডিভোর্স হয়ে গেছে, তাহলে বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে এবার বলেন তো, আমি কোশ্চেন করি, একটা বৃহৎ পরমাণু ভেঙে যদি ছোট ছোট পরমাণুতে পরিণত হয়, তাহলে তাকে কি বলে? ফিশন। ফিশন। আর এই ফিশন বিক্রিয়ার সাহায্যে 1 নাম্বার লিখবেন যে এই ফিশন বিক্রিয়া আবিষ্কার করে হচ্ছে অটো হেন। ফিশন বিক্রিয়া আবিষ্কার করে অটো হেন। আর এটা অ্যাটম বোম তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাটম বোম তৈরিতে ব্যবহার হয়। আপনারা জানেন কিনা, অ্যাটম বোম তৈরি করে ওপেনহেইমার আর পারমাণবিক চুল্লিতে
ব্যবহার হয়। তাহলে অ্যাটম বোম তৈরিতে ব্যবহৃত হয় ফিউশন, আর পারমাণবিক চুল্লিতে ব্যবহার হয় ফিউশন। প্লিজ কেউ যদি স্ক্রিনশট রাখতে চান, নাহলে আমি কিন্তু এটা মুছে দিব। জি স্যার, 1 সেকেন্ড সময়। আচ্ছা, হয়ে ক্লিয়ার? গেছে স্যার। দেখেন দেখেন ব্যবহার অনুসারে শক্তি 2 প্রকার। স্যার এই ফিশন এটা কি তৈরি করে অটোহ্যান মানে আবিষ্কার করে? হ্যাঁ, অটো হ্যান্ড। ব্যবহার অনুসারে শক্তি 2 প্রকার, একটা হচ্ছে নবায়নযোগ্য। নবায়নযোগ্য শক্তি, দেখেন নবায়নযোগ্য শক্তি মানে কি, যে আবার শক্তি রিনিউ করা যায়। আবার রিনিউ করা যায়। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নতুন করে তৈরি হয় কিন্তু কোনোদিন শেষ হয় না। নতুন করে জি স্যার। তৈরি হয় কিন্তু কখনো শেষ হয় না, বা আবার রিনিউ করা যায়, এটা একটা কথা, রিনিউ হয় আর কি। তো নবায়নযোগ্য সৌরশক্তি, পানি স্যার, শক্তি, ইউরেনিয়ামকে রিনিউ কেন করা, রিনিউয়েবল বলা হয়? হ্যাঁ, ইউরেনিয়ামকে কেন রিনিউয়েবল পাওয়ার বলা হয়? নট ইউনিয়ন পাওয়ার না, ইউরেনিয়ামকে রিনিউয়েবল পাওয়ার বলতে পারেন, কিন্তু রিনিউয়েবল ইউরেনিয়ামকে কিন্তু বলা যাবে না। পাওয়ার না বললে কিন্তু রিনিউয়েবল হবে না, মানে জি স্যার, এর একটা তো নবায়নযোগ্য মেয়াদ হবে না। থাকে নির্দিষ্ট। এটার কারণ হচ্ছে, আমরা বলবো, একটা মিনিট একটু লেখেন। নবায়নযোগ্য শক্তি লেখেন যে নতুন করে উৎপন্ন হয়, নতুন করে তৈরি হয়, নতুন করে তৈরি হয় কিন্তু নতুন করে তৈরি হয় কিন্তু শেষ হয় না। দেখেন, নতুন করে তৈরি হয় কিন্তু শেষ হয় না। কোনগুলো নবায়নযোগ্য শক্তি? যেমন সূর্য শক্তি, পানি শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি। পারমাণবিক। দেখেন সৌরশক্তি, তারপরে যদি বলি, দেখেন পারমাণবিক শক্তি, যদি বলি পানি শক্তি। এখন পানি শক্তি বলতে আপনারা যদি বলেন যে ঢেউ, ঢেউ তো পানির মধ্যেই পড়ে। দেখেন পানি শক্তি, বায়ু শক্তি, বায়ু শক্তি, তারপরে বায়োমাস, শব্দ শক্তি, যত শক্তি আছে, শব্দ শক্তি, তারপর হচ্ছে মাটি শক্তি, তারপরে হচ্ছে বায়ু শক্তি, মাটি শক্তি, তারপরে যদি বলি বিকিরণ শক্তি, বিকিরণ শক্তি, তারপরে তেজস্ক্রিয় শক্তি, তেজস্ক্রিয় শক্তি, এরপরে যদি বলি বায়োগ্যাস, দেখেন বায়োগ্যাস, এগুলো দেখেন সবগুলো নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য যদি হয়, স্যার বলেন। এখানে হচ্ছে শব্দ শক্তি, এটা তো শব্দটা হওয়ার পরে তো শব্দটা শেষ হয়ে যাচ্ছে, এটা আবার ফির নবায়নের মধ্যে পড়তেছে। শব্দ শক্তি হয়ে যাওয়ার পরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যটাতে রূপান্তর হচ্ছে। বুঝছেন বিষয়টা? পৃথিবীতে তো মোট শক্তির পরিমাণ ধ্রুব, একটা থেকে আরেকটা হয়। আচ্ছা, এটা নিয়ে আমি বলতে, অনবায়নযোগ্য শক্তি, এটা একটু লেখেন যে নতুন করে তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না, বরং শেষ হয়ে যায়।
নতুন করে তৈরি হয় না, বরং শেষ হয়ে যায়। যেমন আপনারা যেটা মিলান, এই যে এখানে এটা ভুল করবেন না, দেখেন পারমাণবিক পদার্থ। এখন যেমন ধরেন ইউরেনিয়াম একটা পারমাণবিক পদার্থ, ইউরেনিয়াম শেষ হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু পারমাণবিক শক্তি একবার তৈরি হলে সেটা কিন্তু আর শেষ হয় না, এটা মাথায় রাখেন। পারমাণবিক পদার্থ, তারপরে তেজস্ক্রিয় পদার্থ, তারপর আমরা যদি বলি যে খনিজ তেল, গ্যাস, তারপরে যদি বলি প্রাকৃতিক গ্যাস, তারপর জীবাশ্ম জ্বালানি। ওই প্রাকৃতিক, তারপরে প্রাকৃতিক গ্যাস, এরপর লিখবেন কয়লা। ব্যাস, এই হচ্ছে নবায়নযোগ্য আর নবায়নযোগ্য নয়। ভাই শব্দ শক্তি নিয়ে যে বলছেন, প্লিজ আপনি একটু আজকে শব্দ শক্তিতে একটু ঘুটে দেখবেন, নেটে দেখে তারপরে হচ্ছে আপনি আমাকে পরের দিন উত্তর দিবেন, ঠিক আছে? তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আবার হয়তো দেখা হবে। দয়া করে অবশ্যই ভালো করে ভাইজান বলেন প্লিজ। স্যার তেজস্ক্রিয় শক্তিটা স্যার এটা যদি বলতেন একটু, এটা আসলে কি? এটা আসলে যে কোনো শক্তি, মেনলি বিষয় হচ্ছে কি যে শক্তিটা, বিষয় হচ্ছে কি যে আপনারা জানেন কিনা শক্তি, ধরেন বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় জানেন? আমি যদি এদিকে ইলেকট্রন দেই, ইলেকট্রনের প্রবাহ এদিকে দেই, তাহলে এদিকে উল্টা একটা শক্তি তৈরি হয়, যেটাকে আমরা বলি বিদ্যুৎ। এই জন্য আমরা বলি বিদ্যুৎ বা আলো বা তাপ, শব্দ এক প্রকার শক্তি। সে শক্তি কি, এটা কিন্তু কোনো পদার্থ না বা কিছুও না। যেমন ইলেকট্রন একদিকে গেলে তার উল্টা দিকে একটা শক্তি প্রবাহিত হয়, যেটাকে আমরা বলি বিদ্যুৎ। তো ওইরকম তেজস্ক্রিয় পদার্থ দ্বারা যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় শক্তি। জি প্লিজ বলেন। তেজস্ক্রিয় শক্তিটা হচ্ছে সেটা যাদের পারমাণবিক সংখ্যা 82 এর উপরে, তাদের হচ্ছে 82 নিউক্লিয়াসের না, মধ্যে যে 92 উপরে বলেন। আচ্ছা বলেন, সমস্যা নাই, বুঝছি, স্যার বলেন। তাদের নিউক্লিয়াসের মধ্যে যে একটা পজিটিভ চার্জের মানে আধিক্যতা দেখা যায়, সেটা হচ্ছে পজিটিভ বিকর্ষণের কারণে তারা নিজেরা ভেঙে যায় আর কি। তখন ভেঙে গিয়ে তারা একটা থেকে 3টা নিউট্রন তৈরি করে, আর একটা নিউট্রন অন্য একটা পদার্থকে আবার তারা আঘাত করে আবার 3টা নিউট্রন তৈরি করে। এভাবে চেইন রিয়াকশনের ফলে যে শক্তিটা তৈরি হয় সেটাই হচ্ছে তেজস্ক্রিয় শক্তি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখ, এই রিয়াকশনটা আমরা 5 নাম্বার লেকচারে সুন্দর করে ব্যাখ্যা করব। এই জন্য এখানে রিয়াকশনটা, আজকে তো ভৌত বিজ্ঞানের ক্লাস, এই জন্য আর এই রিয়াকশনে যায় না। আপনি যেটা বলছেন বুঝতে পারছি। তো স্যার ভাই বলেন প্লিজ। স্যার ওই যে ভাই ওই কথাটা বললো, তাহলে তো আমরা ইউরেনিয়ামকে ওই শক্তির মধ্যে ফেলাইতে পারি, যে ভেঙে ভেঙে আরো বেশি হচ্ছে। না, এটা তো পদার্থ। ইউরেনিয়ামটাই একটা ইউরেনিয়ামটা হচ্ছে তেজস্ক্রিয় শক্তি, পদার্থ। ওটাও একটা ইউরেনিয়াম তেজস্ক্রিয়। শেষ হইতে পারে, কিন্তু ইউরেনিয়ামের ফলে একটা নিউটন, ভাই এখন যেটা বললো একটা নিউটন ভেঙে 3টা নিউটন হবে, এই 3টা নিউটন ভেঙে আরো 3টা নিউটন হবে, এই 3টা ভেঙে আরো 3টা হবে, এটা বাড়তেই থাকবে। এই জন্য শক্তি যদি হয় তাহলে সেটা হচ্ছে নবায়নযোগ্য, আর যদি শক্তি না হয় ইউরেনিয়াম শেষ সেটা হয়ে একসময় ফুরিয়ে যাবে। যাইতেই পারে, এটা স্বাভাবিক জি স্যার। ব্যাপার। ওকে, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি ঠিক আছে স্যার, স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।